নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আশা করি সবাই ভালো আছো এবং আমি আগেও বলেছি এবং আবার একবার বলছি যে তোমরা নিশ্চয়ই জানো যে আগামী 23শে জুলাই থেকে বিএড 23-25 ফার্স্ট সেমিস্টার শিক্ষাবর্ষের যে পরীক্ষাটা সেটা রয়েছে। তো 1 সপ্তাহ বাকি রয়েছে। তোমরা আশা করি ফার্স্ট পেপারটা নিশ্চয়ই পড়েছো। যদি না পড়ে থাকো তাহলে আজকে দেখে নাও কী পড়তে হবে। এবং এই চ্যানেলে আমি বাকি সমস্ত পেপারগুলোর হচ্ছে কী পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং তাদের পিডিএফ লিঙ্ক দিয়েছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এটাই বলব যে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার এই দুটো পেপার দেখে রাখো। বাকি পরের দুটো পেপার আর ইপিসির জন্য কিন্তু তোমরা মাঝখানে অনেক দিনই সময় পাবে। তাও একবার চোখ বুলিয়ে রাখলে সুবিধা হবে। তো দেখো, দেরি না করে চলে আসছি এই সিলেবাসটায়। দেখো, কোর্স 1 অর্থাৎ 1.1.1 মানে প্রত্যেকটা পেপারেরই তো নিশ্চয়ই কোনো না কোনো কোড রয়েছে। তোমরা যখন গ্র্যাজুয়েশন পড়েছো বা অনেকে মাস্টার্স পড়েছো, প্রত্যেকটা পেপারেরই কোড রয়েছে। তো এই পেপারের প্রথম যে পেপারটা সেটার কোড নাম্বার হচ্ছে 1.1.1, যার নাম হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। এবারে দেখো, এটার হচ্ছে দুটো হাফ রয়েছে ফার্স্ট পেপারের। ফার্স্ট হাফটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বিকাশ ও তার বৈশিষ্ট্য। তো চাইল্ড সাইকোলজি অর্থাৎ সিডিপির কে নিয়ে কিন্তু এই ফার্স্ট পেপারটা। এটা কিন্তু তোমরা পড়ে রাখবে, তোমাদের পরবর্তীকালে অনেক জায়গায় কাজে লাগবে। বিশেষ করে তোমরা যদি শিক্ষকতা করো বা কোনো রকম ধরনের সিটেট পরীক্ষা বা টেট পরীক্ষা, ধরো প্রাইমারি টেট তো এখন আলাদা হয়ে গেছে, কিন্তু সেখানেও ডিএলএড যারা পড়ে তাদেরকে পড়তে হয়। তো সে প্রসঙ্গ বাদ দিয়েও যদি তোমরা এস টেট যেটা হয়, অর্থাৎ বিহারের যে সমস্ত পরীক্ষা বা সিটের এইসব বা ধরনের যে কোনো জায়গায় তোমাদের এটা কাজে লাগবে। তো চাইল্ড সাইকোলজিটা নিয়ে এই মূলত এই পেপারটি, যার নাম হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। তো তোমাদের এই ফার্স্ট হাফের যে নাম যেটা, সেটা কিন্তু লিখতে হবে। এবারে ধরো যে সমস্ত পেপারের কোনো রকম হাফ নেই, 1.1.4 এবং 1.1.5 বা ইপিসি 1, এগুলোর কিন্তু কোনো রকম হাফ হবে না, জাস্ট পেপারের নামটা লিখবে। পরীক্ষার খাতায় এগুলো লিখতে হয় বলে বলছি। এবং আবার বলছি, তোমাদের পরীক্ষার নাম হবে বিএড ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2023। যদিও পরীক্ষাটা 2024 হচ্ছে, লেট সেশন হয়ে গেছে অনেকটাই, তাও। তো দেখো, ফার্স্ট হাফেই রয়েছে কি, বিকাশ এবং তার বৈশিষ্ট্য। ইউনিট 1-এ রয়েছে প্রত্যেকটা এই চ্যাপ্টারেরও হচ্ছে, এই পেপারেরও 5টা চ্যাপ্টার, যার মধ্যে বা ইউনিট। ইউনিট 1-এ রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল প্যাটার্ন অফ লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশের রূপরেখা কীভাবে হবে। দেখো, কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ নিয়ে সমস্ত কিছু রয়েছে। এছাড়া ধরো সামাজিক কী ফ্যাক্টর রয়েছে একটা শিশুর বিকাশে বা তার বেড়ে ওঠার ক্ষেত্রে, কী অসুবিধা রয়েছে, কী জায়গা থেকে তাদের বঞ্চিত হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া পারিবারিক অসন্তোষ বা হচ্ছে দারিদ্রতা বা দরিদ্র প্রতিবেশী বা পরিবারের অবস্থা যদি সেরকম সন্তোষজনক না হয়, সেটা নিয়ে লেখা রয়েছে এই ফার্স্ট চ্যাপ্টারে। আচ্ছা, ইউনিট 2-তে কি রয়েছে, স্টেজেস অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের স্তরসমূহ। বিকাশের স্তরসমূহে দেখো, ডিফারেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট। বেসিক্যালি ডিফারেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট বলতে বিকাশের হচ্ছে ছোটোবেলা থেকে প্রাপ্তবয়স্ক অবস্থা অবধি কয়েকটা স্তর রয়েছে। সেটাকে দেখো, ইনফ্যান্সি, তারপরে হচ্ছে শৈশব, চাইল্ডহুড মানে বাল্য, অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়ঃসন্ধি বা হচ্ছে অ্যাডাল্টহুড হচ্ছে প্রাপ্তবয়স্ক। অ্যাডোলেসেন্স পিরিয়ড যেটা রয়েছে, তার মধ্যে কয়েকটা 3 প্রকারের ডেভেলপমেন্ট রয়েছে: ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট এবং কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ দৈহিক বিকাশ, মানসিক বিকাশ এবং বৌদ্ধিক বিকাশ। এবং তারপরে বলেছে দেখো, চাহিদা, তারপরে বা হচ্ছে প্রেষণা, এই ধরনের কী আসে অ্যাডোলেসেন্স পিরিয়ডে, এবং সেক্ষেত্রে কীভাবে তাকে গাইডেন্স দেওয়া যেতে পারে, সেসব রয়েছে। এছাড়া তারপরে রয়েছে ডিফারেন্ট টাইপস অফ ডেভেলপমেন্ট যেটা বললাম। এবং এখানে কিন্তু অনেকজনের হচ্ছে তত্ত্ববিদের থিওরি রয়েছে, ঠিক আছে। এগুলো তুলে যদি প্রশ্ন আসে, এগুলো কিন্তু তোমাদেরকে ডিরেক্ট বলতে হবে। তারপর দেখো, পিয়াগেটের হচ্ছে জ্ঞানমূলক তত্ত্ব, ঠিক আছে, অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশনস, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে প্রভাব। তারপর বলছে যে ফ্রয়েডের থিওরিটা রয়েছে। তারপরে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এরিকসনের মনোসামাজিক তত্ত্ব রয়েছে। মোরাল অ্যান্ড প্রো সোশ্যাল ডেভেলপমেন্ট অফ কোলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ সেলফ কনসেপ্ট অ্যান্ড পার্সোনাল আইডেন্টিটি। তারপরে কমিউনিকেশন অ্যান্ড স্পিচ ডেভেলপমেন্ট, প্যারালিঙ্গুইস্টিক অ্যান্ড লিঙ্গুইস্টিক স্টেজেস অফ ডেভেলপমেন্ট। এছাড়া পিয়াগেটের যেটা আছে কগনিটিভ ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে যে জ্ঞানমূলক তত্ত্ব যেটা, ঠিক আছে। এছাড়াও তারপরে 4th চ্যাপ্টারে দেখো, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, অর্থাৎ ব্যক্তি বৈষম্য, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি বিশেষে যে আলাদা আলাদা পার্থক্য রয়েছে, সেইগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে। এখানে দেখো, রোল অফ হেরিডিটি, অর্থাৎ বিকাশের ক্ষেত্রে পরিবেশ এবং বংশগতির প্রভাব। তারপরে হচ্ছে নিউট্রিশন, অর্থাৎ পুষ্টি, চাইল্ড রিয়ারিং প্র্যাকটিসেস অ্যান্ড ফ্যামিলি। তারপরে রয়েছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ, কনসেপ্ট অফ পার্সোনালিটি টাইপস অ্যান্ড ট্রেটস অফ পার্সোনালিটি, ট্রেটস থিওরি, আইজ্যাক এবং ক্যাটেলসের 16টা ফ্যাক্টর বা পঞ্চ উপাদান তত্ত্ব, ঠিক আছে, মেজারমেন্ট অফ পার্সোনালিটি, এই সমস্ত কিছুই রয়েছে। তো তোমরা দেখতে থাকো কী পড়তে হবে। এই চ্যাপ্টারটা থেকে পড়ার মতো অনেক কিছুই রয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। এতদিনে নিশ্চয়ই তোমাদের কোনো না কোনো বই কেনা হয়ে গিয়েছে, বা গীতা পাবলিকেশন বা আহিলি পাবলিশার্সের যে একসঙ্গে যে কম্বাইন্ডিং যে বইটা থাকে, পিডিএফ স্ক্যানার বা স্কলার, সেই সমস্ত কিছু পিডিএফ তোমরা নিশ্চয়ই কালেক্ট করে ফেলেছো অথবা বই কিনে ফেলেছো। আমি প্রত্যেকবারে যেটা বলি, এবারও সেটাই বলবো যে নতুন ভার্সানের বা একদম আপডেটেড ভার্সানের বইটি কেনো। আমার কাছে যেটা আছে আমি সেটাই দেখাচ্ছি। দেখো, এখানে প্রথম চ্যাপ্টারে রয়েছে শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশের রূপরেখা। ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা রয়েছে, দেখো, বিকাশের যে কোনো 4টি নীতি উল্লেখ করো। বিকাশের কী নীতি রয়েছে তোমরা নিশ্চয়ই জানো, এটা খুব এই প্রশ্নগুলো একদম খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে দেখো, বিকাশ জীবনব্যাপী একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিকাশের ক্ষেত্রে ব্যক্তি বৈষম্য দেখা যায়, অর্থাৎ ব্যক্তি বিশেষে বিভিন্ন ব্যক্তির বিকাশ আলাদা। বিকাশ হলো বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইনটা দিলেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে এটি হচ্ছে ব্যাখ্যা করো।
ঠিক আছে, এটি যদি ব্যাখ্যা করতে বলে যে বিকাশ হলো বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, তখন কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এছাড়া রয়েছে বিকাশ হলো একটি ক্রমপুঞ্জিত প্রক্রিয়া, অর্থাৎ হঠাৎ করে একদিনই বলে না যে মাটিতে পড়েই তো আর কেউ তাল গাছ হয়ে যায় না, ধীরে ধীরে আস্তে আস্তে গাছটা বাড়ে। তো সেরকমই বিকাশ হলো একটি ক্রমপুঞ্জিত প্রক্রিয়া, যা একদিনে হয় না, ধীর গতিতে বা এবং ধাপে ধাপে সংঘটিত হয়। এরপরে দেখো তোমরা যদি পড়তে চাও বিকাশ বলতে কী বোঝো, বিকাশ হচ্ছে পড়তে পারো। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা রয়েছে, বৃদ্ধি ও বিকাশের 4টি পার্থক্য লেখো। বৃদ্ধি বিকাশের 4টি পার্থক্য দেখো তোমরা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। বৃদ্ধির বিকাশের মধ্যে যে পার্থক্য 5টা রয়েছে তোমরা নিজেদের মতো করে পড়তে পারো। বৃদ্ধি হচ্ছে বিকাশের একটি অংশ, ঠিক আছে। বিকাশ হচ্ছে একটা সামগ্রিক প্রক্রিয়া, ঠিক আছে। বিকাশ হচ্ছে আজীবন হয়, অর্থাৎ গর্ভ থেকে কবর অবধি। ওম টু, যেটা বলা হয় যে ওম টু টম, অর্থাৎ গর্ভ থেকে কবর পর্যন্ত কিন্তু বিকাশটা হয়। তাহলে বিকাশ হচ্ছে একটা সামগ্রিক প্রক্রিয়া এবং বৃদ্ধি হচ্ছে তার একটা সাবসেট, ঠিক আছে, বা তার একটা অংশ মাত্র। তো দেখো আজকের ভিডিওটা একটু লেন্থি হতে পারে, তোমরা পারলে স্পিডটা বাড়িয়ে একটু দেখতে পারো, কিন্তু ভিডিওটা দেখো সম্পূর্ণ, তোমাদের কাজে লাগবে। এবং এই চ্যাপ্টারটা এমনই যেটা সংক্ষেপে বলা যায় না, এবং পরীক্ষা যেহেতু সামনে চলে এসেছে সেই জন্য আমি একটু ডিটেলেই বলছি, যাতে তোমাদের সবার সুবিধা হয়। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আচ্ছা দেখো, এখানে যেটা বলা হয়েছে যে বৃদ্ধির যেটা মেন কথা হচ্ছে এটাকে নিয়েই হচ্ছে 3টে পয়েন্ট করা হয়েছে। তারপর দেখো বৃদ্ধি হচ্ছে পরিমাপযোগ্য, অর্থাৎ আকার এবং আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে। কিন্তু বিকাশের তো কোনোভাবে পরিমাপ সম্ভব নয়, এটা তো একটা এটা একটা মানে লিঙ্কি প্রসেস বা অপরিমাপযোগ্য যাকে বলা। এবং যেহেতু এটা আকার আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই জন্য বৃদ্ধি কিন্তু পরিমাণগত, আর বিকাশ হচ্ছে কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই, ঠিক আছে। তারপরে দেখো বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন, এই 4টে পয়েন্ট দিয়েই কিন্তু এগুলো লেখা হয়েছে আবার, ঠিক আছে। তারপরে দেখো বৃদ্ধি কাকে বলে বললাম আমি, পরিণমন কী। দেখো পরিণমন কাকে বলছে, পরিণমন বা ম্যাচুরেশন কাকে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে হচ্ছে এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু আসেনি, কিন্তু এগুলো আসতে পারে যে বঞ্চনা কিংবা ডিপ্রাইভেশন বলতে কী বোঝো, ঠিক আছে। এখানে অনেক কিছু বঞ্চনা হলো মানসিক বা শারীরিক বা দৈহিক বিকাশের জন্য প্রয়োজনীয় স্বাভাবিক বিষয় থেকে সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বঞ্চনা। এখানে অনেক কিছু কোড দেওয়া আছে, কিন্তু বিএডের ক্ষেত্রে আমি বলেছি যে পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজের ভাষা যতটা সহজ করে লিখতে পারবে তাতেই কিন্তু নাম্বার তোমরা পাবে। অতিরঞ্জিত করে লিখলে ভালো, কিন্তু না লিখলেও যে তোমরা এমন কিছু খারাপ নাম্বার পাবে এরকমটা নয়। তারপরে দেখো চলে এসেছি, এখানে হচ্ছে বলছে যে বঞ্চিত এবং বিপর্যস্ত পরিবারের দ্বারা শিক্ষার্থীর বিভিন্ন বৃদ্ধি এবং বিকাশ কীভাবে প্রভাবিত হয়, বা অনেক রকমের অপশনাল প্রশ্নগুলো আছে, এটা তোমরা একটু দেখে রাখবে। যে এখানে বলা হয়েছে যে বিকাশ বলতে আমি বললাম যে বিকাশ হচ্ছে কী প্রকারের হয়, মূলত 4 প্রকারের বিকাশ কী কী, ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল, অর্থাৎ দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ এবং মানসিক বিকাশ এবং বৌদ্ধিক বিকাশ, ঠিক আছে। এখানে হচ্ছে আবার ইমোশনালটাকে দেখো, এখানে হচ্ছে প্রাক্ষবিক বিকাশ বলা হয়েছে। প্রাক্ষবিক বিকাশটাকে হচ্ছে প্রাক্ষবিক বিকাশ বলতে এখানে আবার তোমার সেই ইন্টেলেকচুয়াল বিকাশটা বলা হয়েছে। তারপর হচ্ছে মানসিক বিকাশ বলতে ইমোশনাল বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট, আর সামাজিক বিকাশ। তো এখানে বলা হয়েছে যে বিকাশের ক্ষেত্রে পারিবারিক বিশৃঙ্খলার কি প্রভাব। ধরো ছোটো বাচ্চা আছে, তার সামনে যদি মা বাবা ঝগড়া করতে থাকে সবসময়ের জন্য, তখন তার ভিতরে একটা কুণ্ঠাভাব বোধ তৈরি হয়, তার মধ্যে একটা ভয় ভাব তৈরি হয়। সেই জন্য এটা প্রায় বলা হয় মা বাবাকে যে বাচ্চাদের সামনে একেবারে যেন ঝগড়াঝাটি বা ভায়োলেন্স যেন একদমভাবে না দেখানো হয়, কারণ যেটা দেখানো হবে তারা তো সেটাই শিখবে। তারপরে এর ফলে কী হয়, তাদের মধ্যে কিন্তু অনেক রকমের অস্বাভাবিকতা দেখা যায়, এখানে সেটা বলা হয়েছে। তারপরে দেখো আরেকটা হচ্ছে যে দারিদ্র কী, অর্থাৎ পোভার্টি কী এবং বৃদ্ধি বিকাশের উপরে দারিদ্রের প্রভাব কী। এখানে কিন্তু পুরো ভালোভাবে লেখা হয়েছে যে পোভার্টি ইজ কেপাবিলিটি অফ ডিপ্রাইভেশন, অর্থাৎ এখানে অমর্ত্য সেন এই সম্পর্কে বলেছেন আর কি, যে দারিদ্রতা কাকে বলে, দারিদ্রতা কখন কোন পর্যায়ে গেলে সেই পরিস্থিতিটাকে আমরা দারিদ্র বলবো বা দরিদ্রতা বলবো। এছাড়া বৃদ্ধি ও বিকাশের উপরে দারিদ্রের প্রভাব কী সেটা বলা হয়েছে। এবং শিশুদের অপুষ্টি, প্রাপ্তবয়স্কদের মধ্যে নিরক্ষরতা শতাংশ। অবশ্যই ধরো একটা বাড়িতে আজকে প্রচুর অর্থের অভাব, ঠিক আছে, সেখানে ছোটো বাচ্চাদের কি ভালোভাবে শিক্ষা দেওয়া হবে না ভালোভাবে পুষ্টি হবে। একটা সময় গিয়ে যখন তারা দৈহিকভাবে তারা যদি সক্ষম হয়ে যায় কাজ করবার জন্য, তখন স্বাভাবিকভাবে স্কুল ছুট হয়ে যায় তাদের বেশিরভাগ ক্ষেত্রে। এই সমস্ত সমস্যা তো আমাদের ক্ষেত্রে তার কাছে প্রায় দেখা যায়, তো সেটা নিয়ে হয়েছে। তারপরে দেখো সুযোগের অভাব, বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে যে সকল সুযোগের অভাবগুলি প্রভাব বিস্তার করে সেগুলো সম্পর্কে লিখুন। এগুলো তোমরা বেসিক্যালি নিজেদের মতো বানিয়ে লিখতে পারবে। তারপরে দেখো যে প্রশ্নটা তোমাদের প্রায় পড়তে হবে সেটা হচ্ছে এই যে এটা 10 নম্বরেও আসতে পারে, কিন্তু যে অনুপযুক্ত গৃহ পরিবেশ কীভাবে শিক্ষার্থীর বিকাশকে প্রভাবিত করে তা আলোচনা করুন, বা শিক্ষার্থীর বিকাশে নিম্নমানের পারিপার্শ্বিক অবস্থাগুলি কীভাবে প্রভাব ফেলে, এটা 10 নম্বরের প্রশ্ন তোমরা পড়বে। তারপর দেখো চলে আসছে বিকাশের স্তরসমূহ, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারে ঝড়ঝঞ্ঝার স্তর বলতে কী বোঝায়, অর্থাৎ বয়সন্ধিকাল বা অ্যাডোলেসেন্স যে ভিডিওটা যেটাকে ঝড়ঝঞ্ঝার সময় বলা হয়। এই সময় তো বাচ্চাদের মধ্যে একটা নতুন উদ্দীপনার সৃষ্টি হয়। হ্যাঁ, 12 থেকে 16 বছর বয়সের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বা 17-18 বলা যেতে পারে। তো কৈশোরকাল যাকে বলে, তো সেই কৈশোরকালের মানসিক বৈশিষ্ট্যগুলি কী কী, শৈশবের মানসিক বৈশিষ্ট্যগুলি কী কী। এখানে হচ্ছে দেখো এখানে কৈশোরকালের মানসিক বৈশিষ্ট্য, এখানে বাংলাটার বদলে ইংলিশটা বলবো আমি করে রাখতে। দেখো অ্যাডোলেসেন্স পিরিয়ডের মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স কী কী, বা যদি বলে যে ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স কী কী সেটা কিন্তু বলতে পারে। এবং ঝড়ঝঞ্ঝার স্তর বলতে কী বোঝো, বা কেন কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় বা কে বলেছেন, এগুলো কিন্তু আসে বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে দেখো শৈশব, অর্থাৎ শৈশব মানে আমরা সবাই জানি যে চাইল্ডহুড, কিন্তু এখানে বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে। শৈশব মানে কিন্তু ইংলিশটাকে বলা হচ্ছে ইনফ্যান্সি, ঠিক আছে। বাল্যকালটাকে বলা হচ্ছে চাইল্ডহুড, তার মধ্যে আবার অনেক রকমের ভাগ আছে, ল্যাটার চাইল্ডহুড এবং হচ্ছে প্রারম্ভিক চাইল্ডহুড এবং ল্যাটার চাইল্ডহুড, ঠিক আছে। সেগুলো নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে। এই যে দেখো বাল্যকালের দৈহিক বৈশিষ্ট্য, হোয়াট আর দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ডহুড, এই জিনিসগুলো কিন্তু তোমরা যদি করে রাখো তোমাদের সুবিধা হবে। তারপরে দেখো বাল্যকালের প্রাক্ষবিক বৈশিষ্ট্য, এবং প্রাক্ষবিক বলতে কিন্তু এখানে হচ্ছে ইমোশনাল ক্যারেক্টারিস্টিকগুলো বোঝাচ্ছে, ইংলিশগুলো করে রাখলে তোমাদের সুবিধা হবে। এই যে দেখো আমি লিখে রেখেছি প্রাক্ষবিক অর্থে ইমোশনাল আর মানসিক বিকাশ, আর বুদ্ধি মানে হচ্ছে ইন্টালেকচুয়াল, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে দেখো এই যে সামাজিক বৈশিষ্ট্যগুলি কী কী আছে এগুলো হচ্ছে জানতে চাওয়া হয়। বেসিক্যালি কী হয়, বাল্যকালে দেখো সামাজিক বৈশিষ্ট্যগুলি বলতে নৈতিক মূল্যবোধ জাগ্রত হয়। যেমন ক্লাসে যদি আমি ভালো রোজ দিন পড়া করে যাই, তাহলে ক্লাসের ম্যাম আমাকে ভালো বলবেন, ঠিক আছে। এটা একটা নৈতিক যে মূল্যবোধ, তা একটা সময় বন্ধুত্বটা আমাদের আস্তে আস্তে গাঢ় হতে থাকে। তারপরে দলগত আনুগত্য খুব প্রবল থাকে ক্লাসের মধ্যে, দেখবে এই সময় প্রায় গ্রুপ সৃষ্টি হয়, গ্রুপিং সৃষ্টি হতে থাকে। তারপরে দেখো কৈশোরকালের দৈহিক বৈশিষ্ট্য তো তোমরা সবাই জানো, হ্যাঁ, এইগুলো একটা বিশেষ
ডেভেলপমেন্ট তো দেখাই যায়, সেই সাথে সাথে মানসিক এবং বৌদ্ধিক বিকাশেরও পরিবর্তন ঘটে। এরপরে দেখো তোমাদের যেটা করতে হবে, এই যে দেখো কৈশোরকালে শারীরিক, প্রাক্ষবিক এবং মানসিক বিকাশ, অর্থাৎ প্রাক্ষবিকটাকে কিন্তু অনেক ক্ষেত্রে আবার কগনিটিভ ডেভেলপমেন্ট হিসেবে দেখা হয়। তাই এই ইংলিশ টার্মগুলো কিন্তু তোমরা আগে দেখবে। শারীরিক মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, প্রাক্ষবিক মানে হচ্ছে এখানে বলছে কগনিটিভ ডেভেলপমেন্ট, আবার মানসিকটাকে বলছি ইমোশনাল ডেভেলপমেন্ট। এইভাবে কিন্তু মানে আলাদা আলাদা টার্মকে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইমোশনাল ডেভেলপমেন্ট বা প্রাক্ষবিকটাই যায়। তারপরে মানসিক বিকাশ বলতে কিন্তু বেসিক্যালি প্রাক্ষবিক আর মানসিক অনেকাংশে একই। তো সেক্ষেত্রে কগনিটিভ বা বৌদ্ধিক বিকাশ বলাটা আমার মনে হয় বেশি ভালো ছিল। যাই হোক, এই ধরনের প্রশ্ন প্রায় সমসাময়িক, তোমরা কিন্তু দেখে শুনে লিখবে। এখানে দেখো অনেকগুলি দেওয়া হয়েছে। শারীরিক বিকাশ, এই যে ওজন এবং উচ্চতা বৃদ্ধি হয়, কর্মঠ বেশি হয়ে থাকে, ঝুঁকি নেবার প্রবণতা থাকে, বিভিন্ন অভ্যন্তরীণ তন্ত্র প্রায় পরিণত হয়ে যায়, এবং এটা যেহেতু মানে ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে এই ডেভেলপমেন্টটা হিট করে। এবং প্রাক্ষবিক বিকাশ অর্থাৎ এই যে ইমোশনাল ডেভেলপমেন্ট বলা হচ্ছে, যেহেতু একটা মানে এটা একটা অ্যাডোলেসেন্স পিরিয়ড, সেই জন্য এটাকে ঝড়ঝঞ্ঝার সময়কাল বলা হচ্ছে। এবং কৈশোরের প্রথমে দেখো প্রখর সংবেদনশীল হয় এবং সহজেই সে কোনো কিছুতেই মানে হার্ট হয়ে যেতে পারে, বা কোনো কিছুতেই সে তাড়াতাড়ি খুব রিয়াকশন দিয়ে দিতে পারে বা রিয়াক্ট দিতে পারে, যেটা আমাদেরও হয়েছে একটা সময়, তোমরা রিলেট করতে পারবে। বা হচ্ছে প্রাক্ষবিক পরিণমন কি, কৈশোরের সেই স্তরে দেখো ব্যক্তির প্রক্ষোভের নিয়ন্ত্রণ আছে, অর্থাৎ সে বুঝতে পারে যে কোনটা তার করা উচিত, কোনটা তার করা উচিত নয়, এইরকম টাইপের। তারপরে দেখো প্রজ্ঞার বিকাশ, এটা কিন্তু খুবই আসে, এই যে মানসিক অথবা প্রজ্ঞা কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে, বা বৌদ্ধিকও বলা যেতে পারে, কিন্তু অপশন দিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রপার কগনিটিভটাকে কিন্তু মানসিক ডেভেলপমেন্ট বলা যায় না। এখানে দেখো সেই পিয়াগেটের নিয়ন্ত্রণ দেওয়া, মানে থিওরিটা দেওয়া হয়েছে, জ্ঞানমূলক বিকাশের স্তর যেটা দেওয়া হয়েছে, বিমূর্ত চিন্তন, অর্থাৎ মুহূর্ত কিন্তু যেটাকে আমরা দেখতে পাচ্ছি। ধরো আগে যদি একটা আমাদেরকে সবজির উদাহরণ দেওয়া হয়, সেই সবজিটাকে আমরা হাতে ছুঁয়ে দেখতে পাচ্ছি, বা সেটা কিন্তু মূর্ত, বা হয়তো মানে চোখে দেখতে পাই, এরকম একটা উদাহরণ। কিন্তু বিমূর্ত মানে হচ্ছে কল্পনা দিয়ে যেটা থিঙ্কিং, যেটা সেটা কিন্তু আসে এই বয়সটায়। তারপরে হচ্ছে দেখো, তারপরে হচ্ছে অবরোহী চিন্তন, অর্থাৎ ডিডাকটিভ থিঙ্কিং। অবরোহী চিন্তন বলতে গেলে এখানে দেখো সাধারণ থেকে নির্দিষ্টে পৌঁছানো, অর্থাৎ দুটো প্রকারের একটা চিন্তন হয়, একটা আরোহী চিন্তন, একটা অবরোহী চিন্তন, ঠিক আছে। অর্থাৎ সবাই যেটা ভাবছে সেখান থেকে নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছানো। তারপরে দেখো সমস্যা সমাধানের চিন্তন, অর্থাৎ প্রবলেম সলভিং থিঙ্কিং, এটা তোমাদের 4th চ্যাপ্টারেও রয়েছে, এইটা নিয়ে ডিটেলসে পড়বে। এছাড়া প্রতিফলিত চিন্তন, অর্থাৎ রিফ্লেক্টিভ থিঙ্কিং। এরপর দেখো আরেকটা, এটাও তোমরা পরবর্তী কালে পড়বে, যে ভাষার উপাদানসমূহ উল্লেখ করুন। এটা হচ্ছে ভাষার 4টি উপাদান, সেটা হচ্ছে যে ফোনোলজি অর্থাৎ ধ্বনি, শব্দার্থ অর্থাৎ সিমেন্টিক্স, বাক্য গঠন বা বাক্যবিন্যাস, সিনট্যাক্স কি, প্রায়োগিক দিক, প্র্যাগমেটিক্স, এই 4টি উপাদান সম্পর্কে কিন্তু আসে। এটা হচ্ছে 5 নম্বরে। এবারে 2nd চ্যাপ্টারে দেখো মেন এটা কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় ও শিক্ষক শিক্ষিকার ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কিন্তু তোমরা যদি পয়েন্টগুলো শুধু জাস্ট মনে রেখে দাও, তাহলে কিন্তু তোমরা নিজেদের মতো করে লিখতে পারবে। এখানে দেখো প্রায় 13টা পয়েন্ট আছে, ঠিক আছে। এর মধ্যে তোমরা পুরোটা পড়বে, তারপরে যতগুলো না মনে থাকলেও পয়েন্টগুলো ডিফাইন করে এগুলো হচ্ছে তোমরা লিখতে পারবে, ঠিক আছে। একজন শিক্ষক হচ্ছে ভবিষ্যতের কাণ্ডারি, তো সেই জন্য শিক্ষক যদি এই সময় জিনিসটাকে বকাঝোকা না করে জিনিসগুলো বুঝতে পেরে, ধরো এই সময় হচ্ছে কী হয়, বেসিক্যালি স্টুডেন্টদের মধ্যে অনেক রকমের জিজ্ঞাসা তৈরি হতে থাকে, যে এটা কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে, এটা কি আমার একার সাথেই হচ্ছে না বাকি সবার সাথে হচ্ছে, তো কোনটা নর্মাল জিনিস, কোনটা মনে হচ্ছে যে স্বাভাবিক নয়, সেই সম্পর্কে শিক্ষক বা শিক্ষিকার কিন্তু অবশ্যই তাদেরকে অ্যাওয়ার করা অত্যন্ত জরুরি। কারণ না হলে তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে এবং তাদের মনের মধ্যে অনেক রকমের চিন্তাধারা গ্রাস করে আসে। তো আমার মনে হয় একটা সময়ের পরে শিক্ষক বা শিক্ষিকা কিন্তু সেই ভূমিকাটা অবলম্বন করতে পারে। তো অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যে তারা বাড়ির মানুষের সাথে এই জিনিসটা রিলেট করতে পারে না, তো সেক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেই যায়। এই যে আরও একটা প্রশ্ন দেখো, বয়সন্ধিকালে প্রক্ষোভমূলক বিকাশ অর্থাৎ ইমোশনাল ডেভেলপমেন্টের বৈশিষ্ট্যগুলি কী কী, ঠিক আছে, এগুলো পুরো ডিটেলে লেখা আছে। তারপরে দেখো কৈশোরের বিভিন্ন চাহিদা এবং সমস্যা সম্পর্কে লেখো। এই দেখো এখানে হচ্ছে কৈশোরের যে বিভিন্ন সমস্যা যেটা রয়েছে, সেটা হচ্ছে যে এইরকম ধরনের চাহিদা, কিন্তু যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো কিছু অস্বাভাবিক নয়, এগুলো তোমাদেরকে জানতে হবে। এবং এই বিষয়ে পড়ে তোমাদের কিন্তু পরবর্তীকালে যাতে কোনো শিশু বা শিক্ষার্থী যদি এই ধরনের সমস্যায় পড়ে, তাদেরকে কিন্তু সহযোগিতা করতে হবে, তাদেরকে কিন্তু কোনো রকম ভয় দেখিয়ে কিন্তু কাজগুলো করলে তাদের মধ্যে কিন্তু জিনিসটা অস্বাভাবিকতায় পরিণত হবে। তো দেখো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বিকাশ, অর্থাৎ 3rd চ্যাপ্টারে আমরা চলে এসেছি। ডেভেলপমেন্টের যে 4টে ভাগ হয় আমি সেটা বলেছিলাম। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে যে সেলফ কনসেপ্ট বা আত্মধারণা বা স্বধারণা কি। এখানে বলছে যে নিজের সম্পর্কে বিশ্বাস বা সেলফ স্যাটিসফ্যাকশন বা নিজের সম্পর্কে বিশ্বাস বা মনোভাবই হলো স্বধারণা। তারপরে অনেক কিছু ধারণাবিদদের হচ্ছে দেওয়া আছে। ইংলিশ টার্মগুলো যদি মনে হয় যে তোমরা মুখস্থ করতে পারছো না এই কম সময়, তাহলে ছেড়ে দিয়ে মেন জিনিসগুলো লিখে আসলে ভালো। এছাড়া দেখো এখানে 2 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, তো সেই জন্য হয়তো একটু বেশি লিখেছে, কিন্তু তোমরা যদি এর থেকে বেশি লিখতে পারো তাহলে মানে ওই অপ্রাসঙ্গিক যেন কোনো কিছু লেখা না হয়, তাহলেই হবে। তারপর দেখো পিয়াগেটের প্রস্তাবিত পিঁয়াজ জিনিসটা কিন্তু নয়, পিঁয়াজে বা পিয়াগেটও অনেক অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা এই ধরনের। পিয়াগেট প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4টে যে পয়েন্ট আছে, সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাকধারণামূলক স্তর, মুক্ত সক্রিয়তা স্তর এবং নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর, এইগুলো কিন্তু তোমরা ইংলিশ টার্মে যদি মনে রেখে করতে পারো খুবই ভালো, নাহলে বাংলা টার্মগুলো মনে রেখেও লিখতে পারো। তারপর দেখো ইগোসেন্ট্রিক বচন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ইগোসেন্ট্রিক বচন তাহলে কি, এমন একটি প্রক্রিয়া যেখানে 3 বছরের শিশুরা শ্রোতার উপস্থিতি বা অনুপস্থিতিতে তার নিজের স্বচ্ছন্দে গতিতে কথা বলে চলে। এই সময় যদি শিশুদের কোনো কঠিন কাজ করতে হয়, তারা বেশি পরিমাণে ইগোসেন্ট্রিক বচন ব্যবহার করে থাকে, অর্থাৎ কেউ শুনছে কি শুনছে না তাদের সেটা তারা জানা দরকার নেই, সেটা তারা নিজের মনেই সেই কথাগুলো বলে চলে, ঠিক আছে। তারপর দেখো শিক্ষার্থীদের নৈতিক বিকাশের জন্য বিদ্যালয়ের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে এমন যে কোনো 4টি কাজে নাম লেখো। বেসিক্যালি যখন এই ধরনের প্রশ্নগুলো আসবে, যে বিদ্যালয়ের কর্মসূচি বা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য, তখনই প্রথম যে তোমাদের কথাটা মাথায় আসা উচিত সেটা হচ্ছে যে সহপাঠক্রমিক কার্যাবলী, অর্থাৎ কো কারিকুলাম অ্যাক্টিভিটি বা গ্রুপ ওয়ার্ক, ঠিক আছে, বা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। হ্যাঁ, এখানে দেখো এই লেখা আছে সেবামূলক কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ করানো, প্রতিদিন বিদ্যালয়ে প্রার্থনা সভার আয়োজন করা, বিদ্যালয়ের শৃঙ্খলা মেনে চলার ব্যবস্থা করা, সহপাঠক্রমিক কার্যাবলী ব্যবস্থা করা। তারপরে দেখো, কারণ দেখো একটা ধরে নিচ্ছি আমি, তুমি বাড়ি সিঙ্গেল চাইল্ড, সেখানে একটা ছোটো একা যখন বাচ্চাটা থাকে তখন কিন্তু সে খাবারটা ভাগ করে নিতে খেতে শেখে না, পরবর্তীকালে সে যখন স্কুলে যায়। তারপরে দেখো প্রজ্ঞা বলতে কী বোঝো বা কগনিশনটা কী। কগনিশন
হচ্ছে তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ করতে যে সমস্ত মানসিক প্রক্রিয়াযুক্ত কার্যাবলী বা কার্যকলাপ হয়ে থাকে সেগুলোকে একত্রে প্রজ্ঞা বা কগনিশন বলে। যেমন ধরো তুমি কোনো একটা বিষয়ে কোনো কিছু ভাবছো বা ভাবার চেষ্টা করছো, তার জন্য তো তোমাকে একটা ভাবনা আসে, সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ বা সেইখান থেকে যদি কোনো রকম তোমার মনে সংশয় তৈরি হয় সেখান থেকে তোমার সমস্যার সমাধান হবে এবং সেখান থেকে তুমি একটা যুক্তিতে আসবে যে না এটা তার মানে লাল রঙের ফুল মানে প্রথমে দেখো আমি বলছি, ধরো লাল রঙের জিনিস তোমাকে প্রথমে চেনানো হলো যে কোনো যে এই রঙটা লাল, আচ্ছা তাহলে তার মধ্যে তাহলে তোমাদের চিন্তা হলো। এরপরে তুমি ধরো একই সঙ্গে একটা লাল ফুল দেখলে এবং একই সঙ্গে একটা লাল রঙের শাড়ি দেখলে, ঠিক আছে, বা লাল রঙের ধরো কোনো রকমের একটা কলম দেখলে, তাহলে তোমার কি মনে হবে যে আমি তো একটা লাল রঙকে চিনিয়েছি, তাহলে সব রঙই হচ্ছে ফুল বা সব লাল রঙের ফুলই কলম নয়, এই ধরনের একটা সিদ্ধান্ত। তাহলে তোমার কি ফার্স্টে সিদ্ধান্ত আসবে যে আচ্ছা এই রঙটা হচ্ছে লাল রঙ, ঠিক আছে। তারপরে ধরো এই যেটা বললাম যে দুটো আলাদা জিনিস দেখলে, ঠিক আছে, সেখান থেকে সংশয় তৈরি হলো, সেখান থেকে তোমার মনে হবে যে না আচ্ছা তাহলে দুটো আলাদা আলাদা জিনিস হতে পারে কিন্তু রঙটা একই, ঠিক আছে, লাল রঙের বিভিন্ন জিনিস হতে পারে কিন্তু লাল রঙের ফুল মানেই যে সে সব বা লাল রঙের কলম মানেই যে সেটা ফুল সেটা কিন্তু নয়। এখান থেকে লাস্টে তোমরা যুক্তিটা গ্রহণ করলে সেই হচ্ছে তার যে প্রসিডিওরগুলো তাকে বলেছে প্রজ্ঞা। আচ্ছা দেখো তারপরে দেখো স্কিমা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এখান থেকে তোমার 2 নম্বরের প্রশ্ন যেমন আসতে পারে, এখান থেকে এই মানে এটার সাথে আরও কিছু ধরো শিক্ষায় কী প্রভাব রয়েছে বা এখান থেকে পিয়াগেটের হচ্ছে জ্ঞানমূলক তত্ত্বটা কীভাবে ইলাবোরেট করবে, এই ধরনের নানা প্রশ্ন আসতে পারে। তো দেখো সহজ ভাষায় বলি যে স্কিমা কথাটা হচ্ছে মনে রাখার জন্য তোমরা কী করবে। স্কিমা অর্থাৎ প্রথম এক লাইনে যে কিছু মনে রাখার দরকার নেই, ফার্স্ট কথাটা এটাই মনে রাখবে যে প্রজ্ঞা পড়লে, ঠিক আছে, সেই প্রজ্ঞার যে সংগঠন সেটাকে এক কথায় স্কিমা বলা হচ্ছে বা স্কিমাটা, ঠিক আছে। এই স্কিমা দ্বারাই দেখো মানুষ পরিবেশের সঙ্গে অভিযোজন করে। ধরো নতুন নতুন মানুষের যে স্মৃতি, ঠিক আছে, বা আমাদের যে ব্রেন, তার মধ্যে তো এক একটা অভিজ্ঞতার পরতে পরতে সঞ্চয় হতে মানে একটার পর একটা ঘটনা সঞ্চয় হতে হতে একটা অভিজ্ঞতার স্তর তৈরি হয় এবং সেখান থেকে আমাদের বিচার বুদ্ধি তৈরি হয়। তো সেই যে প্রজ্ঞার যে সংগঠন, সেই যে একটার পর একটা যে মানে অ্যাড হচ্ছে, সেই যে সংগঠনটাকে বলা হচ্ছে স্কিমা। এটা হচ্ছে সহজ ভাষা। এরপরে দেখো এখানে লেখা আছে যে স্কিমা দ্বারাই মানুষ হচ্ছে পরিবেশের সঙ্গে অভিযোজন করে এবং যে অভিজ্ঞতার মুখোমুখি হয় সেগুলি বুঝতে স্কিমা কিন্তু সাহায্য করে। ধরো যেটা বলছিলাম একটু আগে যে তুমি কোনো একটা পাখি দেখলে, ঠিক আছে, তাহলে সেই পাখিটা তোমাকে বলা হলো যে এটা হচ্ছে কাক, ঠিক আছে, কাক তো একটা পাখি। তাহলে পরবর্তীকালে তুমি যখন আবার ওই ধরনের ওই কাকেরই মতো ধরো একটা প্রাণী দেখলে, হ্যাঁ, আবার ধরো একটা কাককে দেখলে, সেটা হচ্ছে কাক, সেটা চিহ্নিত করবার জন্য তোমার যে অভিজ্ঞতা সেটাই হচ্ছে বা সেই যে অর্থটা খোঁজার যে চেষ্টা করে তোমার যে ব্রেন, সেটাকেই বলা হচ্ছে স্কিমা, ঠিক আছে। এবং তার সাথে এবং ধরো তুমি ধরো কালো রঙের আরও একটা পাখি দেখলে, সেটাকে তখন বললো এটা কি কাক, তখন তো অনেকজন কেউ তোমাকে বলবে যে না এটা কাক নয়, কাকের মতো দেখতে কোকিল, ঠিক আছে। তাহলে তোমার সঙ্গে একটা নতুন অভিজ্ঞতা তৈরি হলো যে কাকও দেখতে কালো রঙের, কোকিলও দেখতে কালো রঙের, কিন্তু দুজনের ডাকের একটা আলাদা পার্থক্য রয়েছে। সেটা যে নতুন অভিজ্ঞতা তৈরি হলো, সেই যে স্কিমাটা, সেই অভিজ্ঞতার যে অর্থটা খোঁজার চেষ্টা করছে। এইভাবেই বলা হচ্ছে যে স্কিমা দ্বারা পরিবেশের সঙ্গে অভিযোজন ঘটাচ্ছে এবং জন্মের পরে যত বয়স বৃদ্ধি পাচ্ছে তত সে বিভিন্ন উদ্দীপক এবং অভিজ্ঞতার সম্মুখীন হয় এবং স্কিমার সংখ্যাও বৃদ্ধি পায়। এইভাবে স্কিমা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাশক্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই জিনিসটা তোমরা সহজভাবে কিন্তু বুঝতে পারবে। তারপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে লিবিডো কি। ফ্রয়েডের মতবাদের গুরুত্বপূর্ণ একটি মতবাদ হচ্ছে লিবিডো। এই যেখানে বলা হচ্ছে যে যৌন শক্তি সংক্রান্ত তত্ত্ব এবং তার মধ্যে যৌন জীবন হঠাৎ বয়প্রাপ্তিতে শুরু হয় না, এটি জন্মের জন্ম মুহূর্তে যে সময় জীবনী শক্তি থাকে সেই সময় থেকে চলতে থাকে জিনিসটা। তো যাই হোক এটা নিয়ে অনেক মতবাদ রয়েছে। তো যাই হোক এখানে তোমাদের যদি প্রশ্ন করা হয় লিবিডো কি, তাহলে এটা তোমরা লিখবে। আর একটু আগে বললাম আমি মুহূর্ত এবং বিমূর্ত চিন্তন কি, তোমরা সেটা পড়বে। এবং দেখো নৈতিক বিকাশ অর্থাৎ মোরাল ডেভেলপমেন্টটা কি। মোরাল ডেভেলপমেন্ট হচ্ছে দেখো সহজ কথা বলতে গেলে যে কোনো একটা কাজ তুমি করছো ভালো বা খারাপ, সেটা তোমার করা উচিত বা করা উচিত নয়, হ্যাঁ, সেটা যে একটা সেই চিন্তাটা যখন চলে আসে তোমার মধ্যে, তাহলে সেই বিকাশটা যখন হয়ে যায় তখন সেটাকে নৈতিক বিকাশ বলা হয়। তারপরে দেখো স্বধারণা বা সেলফ কনসেপ্টের কয়েকটি বৈশিষ্ট্য, পার্সোনাল আইডেন্টিটি কী এই ধরনের কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। কখনো আসেনি কিন্তু যেহেতু তোমরা জানো, আমি বারবারই বলেছি আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই 2022-এর আগের ব্যাচ থেকে বা 2022 থেকে কিন্তু প্রশ্নর ধরনটা চেঞ্জ হয়ে গেছে। মানে একেবারে যে মুখস্থ করে বই থেকে লিখে দেবে সেটা কিন্তু নয়, হয়তো একই প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে তোমরা একটু সাবধানে থেকো, প্রশ্ন ঘুরিয়ে দিলে ভয়ের কিছু নেই। তারপরে দেখো আত্মীকরণ ও সহযোজন বলতে কী বোঝো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে নতুন তথ্য বর্তমান বিদ্যমান স্কিমাতে অন্তর্ভুক্তকরণ হচ্ছে আত্মীকরণ, আর নতুন তথ্যের পরিপ্রেক্ষিতে বিদ্যমান স্কিমার পরিবর্তন সাধন বা নতুন স্কিমার গঠন প্রক্রিয়া হলো সহযোজন। আর ভাষার প্রধান উপাদান কী কী, দেখো যেটা বলেছিলাম একটু আগে যে ধ্বনি, শব্দার্থ, বাক্যবিন্যাস এবং প্রয়োগ। এরপরে এই ধ্বনি কী, বাক্যবিন্যাস কী, তারপরে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তারপরে দেখো ব্যাবলিং স্তর কি। 4 মাস বয়সের কাছাকাছি সময় শিশু স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের মিশ্রণে এক ধরনের শব্দ উচ্চারণ করতে শিখে, যেমন ব্যা 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 এই ধরনের উচ্চারণগুলো বা মা মা এই ধরনের, হ্যাঁ, এক অক্ষর শব্দযুক্ত, সেটাকে বলছে ব্যাবলিং স্তর। বা টেলিগ্রাফি স্তর কি, টেলিগ্রাফির হচ্ছে 18 থেকে 24 মাস বয়স, অর্থাৎ 24 মাস মানে কি, মানে ধরো 2 বছর, হ্যাঁ, 1 থেকে 1.5 বছরের মাথায় বা 2 বছরের মাথায় শিশুর যে শব্দভাণ্ডার বৃদ্ধি পেয়ে 200-র কাছাকাছি যদি পৌঁছায় তখন শিশু 2টি শব্দ ব্যবহার করতে সক্ষম হয়, যেমন আলো, তারপরে হচ্ছে যে বাঁচা এই ধরনের, হ্যাঁ, খাবো এই ধরনের শব্দ, বা ঠাম, এই ধরনের শব্দগুলো কিন্তু তারা উচ্চারণ করতে পারে। তো এই স্তরটাকে বলা হচ্ছে টেলিগ্রাফি স্তর। প্রতিফলন বা প্রক্ষেপণ কি, পরিমাপের ক্ষেত্র থেকে বা প্রজেক্টিভ, এইগুলো কিন্তু সমস্ত কিছু তোমরা ইংলিশ যে প্রোনাউন্সিয়েশনগুলো আছে দেখে রাখবে। পরিমাপের ক্ষেত্র থেকে ব্যক্তিগত প্রভাব দূর করার জন্য যে কৌশল ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রতিফলন। এবং প্রতিফলনের কথার অর্থ হলো নিজের কোনো বৈশিষ্ট্যকে অপরের মধ্যে প্রতিফলিত হতে দেখা।
আরেকটা দেখো এখানে এই সেফালোকর্ডাল টেন্ডেন্সি বা প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি কি এগুলো আছে। হ্যাঁ, ডিটেল যদি পড়তে চাও পড়তে পারো, আর যদি মনে হয় যে স্কিপ করবে তো স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর বস্তু স্থায়িত্ব সম্পর্কে ধারণা কি, হলোফ্রেজ কি, হ্যাঁ সর্বপ্রাণবাদ কি। সর্বপ্রাণবাদ বলতে দেখো একটা এটা তোমরা পড়বে যে শিশুর বিকাশের একটা স্তর থাকে যেখানে হচ্ছে তারা মনে করে যে সমস্ত কিছুর মধ্যেই কিন্তু তাদের প্রাণ রয়েছে। যেমন ধরো ছোটোবেলায় যদি কোনো বাচ্চাকে দেখো যে পুতুল, আমরা কিন্তু পুতুলটাকে আমাদের নিজেদের মতো করেই ভেবে তাদেরকে স্নান করাতাম, খাওয়াতাম, সাজাতাম। হ্যাঁ, বা ছোটো ধরো কোনো একটা খেলনা তাকে ধরে আমরা মারছি যে হ্যাঁ এর জন্য আমার হাতে লেগে গেছে, তো আমরা মনে করি যে বাচ্চারা মনে করে তখন যে ওর মধ্যে মনে হয় প্রাণ আছে। তো এই যে স্টেজটা সেটা বলা হচ্ছে সর্বপ্রাণবাদ। জীব ও জড়ের মধ্যে পার্থক্য করতে পারে না, তারা ভাবে সব কিছুর মধ্যেই প্রাণ রয়েছে। ঠিক আছে, তারপরে এই যে মোরাল ডায়লেমা, অ্যাকচুয়ালি কোলবার্গের যে হিঞ্জ ডায়লেমাটা আছে সেটাকে মোরাল ডায়লেমা বলে। মোরাল ডায়লেমা মানে কি, মানে ধরো কোনটা ঠিক কোনটা ভুল, একটা কোনো কাজ করা উচিত কিনা কোনো উচিত নয়। যেমন বিভিন্ন বয়সের ব্যক্তির থেকে তথ্য সংগ্রহ করেন কোলবার্গ, এবং সেই তথ্য সংগ্রহের জন্য তিনি কতগুলি নৈতিক দ্বন্দ্বগুলো গল্পের অবতারণা করেছেন, সেটি ঠিক না ভুল বা উচিত না অনুচিত এটা বলে দিতে বলেন, এবং সঙ্গে সঙ্গে কেন উত্তর দিচ্ছেন সেই তার ব্যাখ্যাও দিয়েছেন। আসলে কোলবার্গের যে নৈতিক বিকাশের যে নীতি আছে, ঠিক আছে, সেটা কিন্তু 6টা নীতি, এবং সেখানে বলা হচ্ছে যে একজন মানুষ আছেন, ঠিক আছে, যেটাকে হিঞ্জ ডায়লেমা বলে। হিঞ্জ বলে একজন আছেন, তার স্ত্রী খুবই অসুস্থ, ঠিক আছে। সেই অসুস্থ স্ত্রীকে যে ওষুধটা দেওয়ার প্রয়োজন সেই ওষুধটা একজন এভিলের কাছে আছে। তো সেই ওষুধটা যদি সে, এবং তার কাছে হিঞ্জের কাছে পয়সাও নেই, কিন্তু যে ওষুধ বিক্রেতা সে হচ্ছে খুব চড়া দামে ওষুধটা বিক্রি করছে। তো এই মুহূর্তে হিঞ্জের কী করা উচিত, সেই ওষুধটাকে যদি চুরি করে আনে তাহলে তার স্ত্রী বেঁচে যাবে, আবার যদি সে চুরি করে তাহলে সেটা মনে হবে যে না এটা একটা সামাজিক দায়, যে এটা চুরি হলো কেন বা চুরি করা হলো কেন, ঠিক আছে। বা আবার অন্যদিক থেকে অনেকে বলতে পারে যে কেন যে ওষুধ বিক্রেতা সে তো খুব চড়া দামে বিক্রি করছিল, তাহলে গরিবদের কথা কেউ ভাবে না, তাহলে সে হয়তো ঠিক করেছে। এই ধরনের যে ব্যাখ্যা, হ্যাঁ এগুলোকে বলা হচ্ছে নৈতিক দ্বন্দ্ব। এই যে দ্বন্দ্বমূলক তৈরির গল্পগুলিকে বলা হচ্ছে মোরাল ডায়লেমা, বা এই প্রসঙ্গে একটি হিঞ্জের ডায়লেমা উল্লেখযোগ্য, আমি যেগুলো বললাম অ্যাকচুয়ালি। তারপরে দেখো অনেক ধরনের হচ্ছে এই যে প্রাক-প্রথাগত, উত্তর-প্রথাগত, অর্থাৎ 3টে যে স্তর আছে, প্রি কনভেনশনাল, কনভেনশনাল এবং পোস্ট কনভেনশনাল, এই ধরনের যে মোরাল ডেভেলপমেন্টগুলো আছে এগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এগুলো একটা স্তর আছে, ঠিক আছে, প্রাক-প্রথাগত, প্রথাগত এবং উত্তর-প্রথাগত। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের এগুলো ডিটেলস ভিডিও তোমরা যদি চাও তাহলে আনতে পারি, আমি ধরো একটু শর্টেই বলছি। ধরো প্রাক-প্রথাগত পর্যায়ে কী হচ্ছে, ধরো যেটা কোনো কাজ ঠিক না ভুল সেটা ঠিক করা হয়, অন্যেরা সেই কাজকে ঠিক না ভুল বলছে তার উপরে। অর্থাৎ যদি আমি হচ্ছে যদি আমি কাঁদি তাহলে মা আমাকে চকলেট দেবে না, যদি আমি না কাঁদি তাহলে কিন্তু মা আমাকে চকলেট দেবে, বা তাহলে আমি শান্ত থাকি। তাহলে মায়ের ওপরে ঠিক না ভুল সেটা কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে। এবং উত্তর প্রথাগত পর্যায়ে যেটা হচ্ছে যে সমাজ স্বীকৃত মানুষের যে অধিকার রয়েছে তার উপর ভিত্তি করে তার স্তরে ভালো মন্দ বিচার করা। অর্থাৎ ধরো দেশে এত বেকারত্ব রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু এটা কি ঠিক না এটা ভুল, বা ধরো দেশের দ্রব্যমূল্য যদি বৃদ্ধি পায়, এই নিয়ে হচ্ছে যদি তোমরা একটা মোর্চা তৈরি করো, বা ধরো এই ধরনের যদি কিছু বিচার করা নিজেদের থেকে রাষ্ট্রীয় নিয়মিত মেনে যে কাজ করা হয় সেই কাজকে ব্যক্তি ঠিক মনে করে, এই জিনিসগুলো, তো এটা হচ্ছে উত্তর প্রথাগত পর্যায়ে চলে আসে, ঠিক আছে। আবার আর কনভেনশনাল স্তরে যেটা হয়, কনভেনশনাল স্তরে হচ্ছে কি, মানে এগুলো অ্যাকচুয়ালি আমাদের মানসিক বিকাশ, ঠিক আছে। এখনও ধরো কোনো একটা মানুষের বয়স বেড়ে গেছে, সে কিন্তু এখন এটা হবে যে আমার সঙ্গে যেরকম ব্যবহার করবে আমি তার সাথে সেরকম ব্যবহার করবো, মানে সেক্ষেত্রে মনে হয় যে তার মানসিক বিকাশটা এখন সেই লেভেলই হয়ে গেছে, অর্থাৎ প্রি কনভেনশনাল লেভেলই হয়ে গেছে। এবং প্রত্যেকটা পর্যায়ে কিন্তু দুটো করে সাব পর্যায় রয়েছে বা উপপর্যায় রয়েছে। এবং কনভেনশনাল স্তরে কি হচ্ছে যে এই যে ধরো ক্লাসে, হ্যাঁ আমি যদি ভালো পড়াশোনা করি তাহলে ম্যাম আমাকে ভালো স্টুডেন্ট বলবে বা আমাকে হেড গার্ল বানিয়ে দেবে, ঠিক আছে, তাহলে এটা একটা কনভেনশনাল স্তরে এলো, এই আর কি। তারপরে পোস্ট কনভেনশনালিও বললাম, সেখানে হচ্ছে ধরো গান্ধীজি, তারপরে নেলসন ম্যান্ডেলা, এই ধরনের যাবতীয় যে মানুষরা আছে সেখানে তাদের চিন্তাধারা বা তাদের বিচারধারা অনুযায়ী তোমাদের অনেক কিছু ঠিক মনে হতে পারে বা অনেক কিছুকে ভুলও মনে হতে পারে, সেটা সম্পূর্ণরূপে তোমার বিবেকবোধের উপর সব কিছু নির্ভর করছে। তো শর্টে যেটুকু বলা যায় আমি বললাম। এরপর দেখো প্রত্যক্ষণ প্রক্রিয়ার পার্থক্যের ভিত্তিতে মানুষ কভাগে ভাগ করা যায় কী, এই যে সাক্ষাৎ প্রত্যক্ষণ, অর্জিত প্রত্যক্ষণ এবং সংপ্রত্যক্ষণ। প্রত্যক্ষণটা যদি মনে না থাকে তাহলে এই যে রেসপেক্ট অফ ডিফারেন্স ইন পারসেপশনটাকে কত ভাগে ভাগ করা যায় না এইগুলো। আচ্ছা দেখো, তারপরে দেখো প্রক্ষেপণ কৌশলের সুবিধা অসুবিধা সংক্ষেপে লেখো। তারপরে দেখো পিয়াগেটের বর্ণিত বুদ্ধি বিকাশের স্তরগুলির প্রকৃতি বর্ণনা করুন, ঠিক আছে। এখানে ওই যে 4টি যে স্তর রয়েছে, যে সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক-ধারণামূলক স্তর, মুক্ত সক্রিয়তা স্তর এবং নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। এখানে দেখো বছরগুলো আমি লিখে রেখেছি। এখানে হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক হচ্ছে 0 থেকে 2 বছর। এই যে পরিবেশের সঙ্গে পরিবেশ সম্পর্কে কোনো ধারণা থাকে না, প্রজ্ঞামূলক বিকাশের স্তরের সঙ্গে সেই সম্পর্কে শিশুরা সচেতন থাকে, এইভাবে জিনিসটা হয়। তারপর প্রাক-ধারণামূলক হচ্ছে 2 থেকে 7 বছর। তারপর হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর, নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর ইত্যাদি, ঠিক আছে। এগুলো দেখো এখানে হচ্ছে সালগুলো লেখা আছে, আমি মোটামুটি বলেছি। এবারে সংবেদন সঞ্চালনমূলকে কী হয় যে সংবেদন সঞ্চালনমূলক পরিবেশ সম্পর্কে কোনো ধারণা থাকে না, তবে প্রজ্ঞামূলক বিকাশের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কে শিশুরা সচেতন হতে থাকে। তারপরে দেখো এই সময়ে কী হয়, ব্যাপারটা সংবেদন সঞ্চালনমূলকে শিশুদের মধ্যে অনুকরণের অনেক রকমের ভাব দেখা যায়। ধরো তুমি মুখে মেকআপ করছো, একটা সময় বাচ্চারা দেখে নিল, ঠিক আছে, তারপরে কোথাও মেকআপের জিনিসটা হচ্ছে ছেড়ে দিয়ে চলে গেলে, তো বাচ্চারা দেখলে মুখে পরবর্তীকালে এসে মুখে একদম সেজে গুজে অন্যভাবে, মানে একদম লিপস্টিক, তারপরে সাদা জিনিস সব কিছু একদম নষ্ট করে দিয়েছে। ভেবেছে যে আমি দেখেছি মাকে এইভাবে মেকআপ করতে, তো আমি করে নিয়েছি, পাউডার পুরো মুখে মেখে, অ্যাকচুয়ালি অনুকরণ, যে সে যেটা দেখেছে সেইভাবে, ঠিক আছে। তো সেটা তার মধ্যে কোনো আলাদা রকমের কোনো বোধ থাকে না। আর তারপরে দেখো প্রাক-ধারণামূলক স্তরে দেখো 2 থেকে 7 বছর যে আকৃতি ও দুটি বস্তুর মধ্যে ব্যবধান সম্পর্কে ধারণা সীমিত থাকে এবং স্থান এবং সময় সম্পর্কে ধারণা স্পষ্ট হয় না, অর্থাৎ তারা যদি যে কোনো দিক দিয়ে যেতে পারে রাস্তা দিয়ে তারা ফিরতে পারবে না। আর এই যে অনুকরণমূলক যেটা বললাম, প্রাক-ধারণামূলক স্তরে হয়, ঠিক আছে। সংবেদন সঞ্চালনমূলক তো একদম ছোটো, 0 থেকে 2 বছর, আর 2 থেকে 7 বছরের মধ্যে জিনিসটা হয়। এবং এখানে সাথে সাথে বেশি ধরো একটা শব্দ, হ্যাঁ বেশি যুক্তাক্ষর শব্দ হয়তো তারা বলতে পারলো না, ঠিক আছে, বা দুটো শব্দ বলতে পারলো, এরকম টাইপের আর কি। বা এই যে 0 থেকে 2 বছর হচ্ছে তারা ব্যাবলিংটা হয়, ব্যা ব্যা মা মা এরকম আওয়াজ করতে থাকে। প্রাক-ধারণামূলকে হয়তো ধরো দুটো শব্দ উচ্চারণ করলো। মুক্ত সক্রিয়তা দেখো 7 থেকে 12 বছর, এই স্তরে ভাষা দক্ষতা বৃদ্ধি পায়, যেহেতু 7 থেকে 12 বছরের মানে ধরো একটা ছেলে বা বাচ্চা পড়তে শিখে গেছে, এই সময় শিশুরা পর্যবেক্ষণ এবং পরীক্ষণের উপরে ক্ষমতা বৃদ্ধি পায় এবং নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরে অর্থাৎ 12 বছর থেকে সমগ্র পায়। এই ধরনের বেসিক্যালি লেখা হয়েছে যে শিক্ষামূলক তাৎপর্য
যেটা পুরোটাই আমি বলার চেষ্টা করলাম, যতটা বলা হলো ডিটেলে তোমরা পড়বে। এছাড়া ফ্রয়েডের মতে ব্যক্তিসত্তার সংগঠনটা আসেনি, তোমরা চাইলে পড়তে পারো বা স্কিপও করতে পারো। আর দেখো 5 নম্বর প্রশ্ন দেখো, পিয়াগেটের প্রোগ্রামগুলোর বিকাশ হতে নিয়মতান্ত্রিক সংক্রিয়তা স্তরটি বর্ণনা করুন। এখানে পুরো একদম কীভাবে জিনিসটা তৈরি হয়, হ্যাঁ এটা হচ্ছে দেখানো হয়েছে। এবং এখানে হচ্ছে এই যেভাবে রুখি চিত্র আকারে দেখা হয়েছে, এইভাবে যদি তোমরা দেখাতে পারো তাহলে এক্সট্রা মার্কস পাবে বা ভালো মার্কস পাবে। তারপরে প্রাক ধারণার স্তর কোনটা, বা যে প্রি অপারেশনাল স্টেজ কি। আর একটা প্রশ্ন আছে যে প্রাক গ্যাং স্তর, প্রাক গ্যাং স্তরটা আমি আলোচনা করছি পরে। এখন এটা দেখো প্রাক ধারণার স্তরে শিক্ষাগত তাৎপর্য কি, ঠিক আছে এটা। তারপরে এই যে এই প্রশ্নটা কিন্তু 2019 সালে এসেছিল, ঠিক আছে, তারপরে 22-এও কিন্তু আসেনি। তোমরা এটা দেখতে পারো যে ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল বিকাশের স্তর সম্পদ বিস্তারিতভাবে আলোচনা করুন। কিন্তু পয়েন্টগুলো পড়ে রাখবে, একটু বেশি বড় আছে তাও। আচ্ছা, তারপরে দেখো এই যে এখানে বলছে যে পিয়াগেটের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি দেখো, পুরোটা হচ্ছে ডিটেলে একদম লেখা আছে। এবং এর হচ্ছে দেখো এখানে হচ্ছে শিক্ষাগত যে তাৎপর্য এটা কিন্তু দেওয়া নেই, তোমরা এটা পারলে বই থেকে বা গুগল থেকে কিন্তু পড়বে। বেসিক্যালি এটা বইতে দেওয়া থাকে, স্ক্যানার বলে হয়তো দেওয়া নেই, বা নতুন এডিশনের স্ক্যানারে কিন্তু এটা পাবে তোমরা, কারণ এই প্রশ্নটা 2022 সালে এসেছিল। এডিশনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব এবং তার শিক্ষামূলক তাৎপর্য বর্ণনা করো। এখানে ধরো 8টা স্তর আছে, এবং এডিশনের তত্ত্বের যে শিক্ষামূলক যে তাৎপর্য সেটা কিন্তু দেওয়া আছে। আর এই যে এত কিছু বললাম, এই যে কোলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি শিক্ষামূলক তাৎপর্য আলোচনা করুন, যেটা দেওয়া আছে। আমি এগুলো তোমরা যদি চাও ডিটেলে আমি ভিডিও নিয়ে আসবো। ব্যক্তি বৈষম্য কি, ব্যক্তি বৈষম্য হচ্ছে যে 4th চ্যাপ্টারে দেখো আমরা চলে এসেছি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের যে কোনো দুটি গুরুত্ব, হ্যাঁ এখানে দুটো আছে। তারপর ব্যক্তি বৈষম্য কি, যে কোনো দুজন ব্যক্তি সম্পূর্ণরূপে একই রকমভাবে জন্মায় না, প্রকৃতিগতভাবে হলো ধরো দুজন যমজ ভাই বোনের মধ্যেও কিন্তু অনেক রকমের পার্থক্য দেখা যায়, পুরোপুরিভাবে হয়তো তারা একই নয়, ব্যবহার আচরণ বা এই ধরনের জিনিসটি বলা হয়েছে। তারপর দেখো ব্যক্তি বৈষম্যের কয়েকটি বৈশিষ্ট্য, হ্যাঁ পুষ্টি কি, পুষ্টিহীনতা বা অপুষ্টিজনিত কয়েকটি কারণ দেখো। আর এই যে মানসিক প্রতিকল্প বলতে কি বোঝো, অর্থাৎ মেন্টাল সাবস্টিটিউশনটা কি। এই যে মানসিক বিকল্প হলো এমন এক ব্যবস্থা যার মাধ্যমে মানসিক বা সামাজিক সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের বিভিন্ন সমাধানের পথ খুঁজে বের করে সেই বিকল্প ব্যবস্থার প্রয়োগ করা, যাতে একজন ব্যক্তির সঙ্গে অন্য একজন ব্যক্তির সামাজিক বা মানসিক স্তরে পরবর্তীতে কোনো রকম সমস্যা তৈরি না হয়। ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা আলোচনা করুন। ঠিক আছে, পরিবেশ কতটা মানে নির্ভর করছে, স্বাভাবিকভাবে ধরো যে পরিবেশে যে বড় হচ্ছে যেভাবেই তো তার হচ্ছে জিনিসটা কাজ করবে না। তারপরে দেখো শ্রেণীকক্ষে ব্যক্তি বৈষম্যের শিক্ষাগত তাৎপর্য। তারপর দেখো ব্যক্তি বৈষম্যর বিভিন্ন দিকগুলি কী কী, শিক্ষাক্ষেত্রে ব্যক্তি বৈষম্যের গুরুত্ব কী। আর এই প্রশ্নটা গতবার এসেছিল, এবারে শর্টে আসতে পারে বা 5 নম্বরে আসতে পারে। শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা কী, এই ধরনের প্রশ্নগুলো যখন আসবে তোমরা লেখার চেষ্টা করবে বানিয়ে হলেও। কিন্তু যখনই ধরো কোনো মানে নৈতিক তত্ত্ববাদী বা ধরো পিয়াগেট, কোলবার্গ, এরিকসন এই ধরনের মানুষদের মানে তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে বলা হচ্ছে, সেখানে কিন্তু পুরো একদম ডিটেলে হচ্ছে লিখতে হবে, সেখানে কিন্তু নাম্বার। তারপর দেখো একদম চ্যাপ্টারে ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাচ্ছে, তাই আমি ছাড়ার চেষ্টা করছি। দেখো ব্যক্তিত্বের বিকাশ কি, ব্যক্তিসত্তার যে চ্যাপ্টারটা, সেখানে হচ্ছে ব্যক্তিসত্তার সংরক্ষণ বলতে কি বোঝো, অর্থাৎ পার্সোনালিটি ট্রেটস কি, ব্যক্তিসত্তার বহুমুখী বিকাশের সঙ্গে ব্যক্তির পরিবেশ সংস্পর্শে এসে নিজের মধ্যে অনেক বৈশিষ্ট্য সৃষ্টি করে, এই ধরনের বিভিন্ন সত্তাকে বলা হয় ব্যক্তিসত্তা। ঠিক আছে, তারপরে দেখো ব্যক্তিতত্ত্ব বা পার্সোনালিটি কি, তারপরে ব্যক্তিসত্তা সংরক্ষণের বৈশিষ্ট্য কী কী, ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি কী কী, পঞ্চ উপাদান তত্ত্ব, এটা নিয়ে বড় প্রশ্ন গতবার এসে গেছে, এবারে কিন্তু শর্টে আসতে পারে যে পঞ্চ উপাদান তত্ত্বগুলি কী কী বা ট্রেট কী অ্যাকচুয়ালি। তারপরে আইজ্যাঙ্কের তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব, পঞ্চ উপাদান তত্ত্বের বৈশিষ্ট্যগুলো কিন্তু শর্টে আসবে এবারে হয়তো। প্রক্ষেপণ অভিজ্ঞতা বা প্রজেক্টিভ টেস্ট কী, পর্যবেক্ষণ বা অবজারভেশন কী, রেটিং স্কেল, সাক্ষাৎকার, পোর্টফোলিও কীও আসতে পারে। পোর্টফোলিও হচ্ছে ধরো কোনো কিছু তথ্যের যে একসঙ্গে সংযুক্তকরণ, বা ধরো তোমাদের কোম্পানিতে 100 জন কর্মচারী কাজ করে, তাদের যাবতীয় যে ডিটেলস, তাদের ব্লাড গ্রুপ, তাদের ফ্যামিলি মেম্বার, যাবতীয় যে ডিটেলস আছে সেগুলোকে একসাথে একটা জায়গায় সংগঠিত করে রাখাটাকে বলা হচ্ছে পোর্টফোলিও। তারপরে দেখো আমি বলছি আত্মবিবরণী কৌশলের সুবিধা অসুবিধাগুলি কী কী। তারপরে ডিরেক্ট চলে এসেছি দেখো রচনাধর্মী প্রশ্নে 10 মার্কস ব্যক্তিসত্ত্বের মনস্তাত্ত্বিক সংজ্ঞা, ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্ব আলোচনা করুন এইভাবে। আর ক্যাটেলের ব্যক্তিত্ব তত্ত্বটি কী, এটা কিন্তু ক্যাটেলের ব্যক্তিত্ব তত্ত্ব কিন্তু সেরকম কিছু মানে কঠিন নেই, তোমরা কিন্তু রিডিংটা পড়লেই বুঝতে পারবে। এখানে অনেক কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। ধরো আমরা কি জানি যে ভালো আছে যেমন খারাপ আছে, আলো আছে যেমন অন্ধকার আছে, তো সেই রকমই 16টি যে উপাদান আছে সরাসরি, যে ধরো মানুষ যে ব্যক্তি মানে পার্সোনালিটির উপরে ভিত্তি করে কী কী ধরনের যে উপাদান রয়েছে, সেই ক্যাটাগরি তত্ত্বগুলো কিন্তু এখানে রয়েছে, তোমরা পড়লে এগুলো বুঝতে পারবে। এখানে না বোঝার মতো কিছু নেই, একবার রিডিং দেবে। এবং দেখো পঞ্চ উপাদান তত্ত্ব ধরো মানে মানুষের তো পার্সোনালিটির উপর, বেসিক্যালি চাইল্ড সাইকোলজি কিন্তু এইগুলো নেই, যেহেতু সাইকোলজিমূলক একটা পেপার, সেজন্য এগুলো তোমাদেরকে পড়তে হবে। তো এটা অনেকে বোর ফিল করে, বাট এটাকে যদি ইন্টারেস্টিংভাবে গল্পের মতো করে পড়ো, তোমরা অ্যাটলিস্ট নিজেদের জীবনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবে, আমি মনে করি। যাই হোক, পঞ্চ উপাদান তত্ত্ব হচ্ছে আলোচনা করুন এবং শিক্ষাগত তাৎপর্য। এখানে দেখো এখানে হচ্ছে সমস্ত কিছু দেওয়া আছে, বিভিন্ন এই যে ট্রেটের কী কী আছে, OCEAN, ওশেন। এই যদি মনে রাখতে পারো ভালো, আর না হলে ইংলিশ টার্মগুলো মনে রাখার চেষ্টা করবে এইভাবে। আর এর পঞ্চ উপাদান তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব কী, তারপর আইজ্যাঙ্কের ব্যক্তিত্ব তত্ত্বটি কী, এগুলো কিন্তু আছে। এছাড়াও তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আলোচনা করবো, বুঝতে পারবে যে কী কী আসতে পারে। তো দেখো এখানে আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি প্রশ্নগুলো, PDF তোমরা পেয়ে যাবে লিঙ্কে ডিসক্রিপশনে থাকা। তো দেখো এখানে 2016-তে ফার্স্ট হাফে 2 নম্বরের প্রশ্ন ছিল যে প্রাজ্ঞান স্তর বলতে কি বোঝে। এই প্রশ্নটা নিয়ে খুব কনফিউশন থাকে, তো আমি বলে দিই। অনেক বইতে দেখবে যে প্রাজ্ঞান স্তর বলতে শিশুদের 7 থেকে 11 বছর বয়সকে বলা হয়েছে, আবার অনেকে দেখবে 2 থেকে 6 বছর বয়সকে প্রাজ্ঞান বলা হয়েছে। অ্যাকচুয়ালি 7 থেকে 11 বছর বয়সে কিন্তু গ্যাং তৈরি হয়ে যায়, অর্থাৎ আমরা নিজেরা গ্রুপ তৈরি হতে থাকি, বা আমাদের একটা আলাদা একটা বন্ধু তৈরি করার বা পছন্দের একটা স্তর তৈরি হয়ে যায়, তো সেটাকে গ্যাং স্তর বলে। বাট প্রি গ্যাং স্টেজ বা প্রাজ্ঞান স্তর কিন্তু 2 থেকে 6 বছর বয়সে স্তরটাকে বলা হচ্ছে প্রাজ্ঞান স্তর। তারপর ব্যাবলিং কি, ব্যাবলিং হচ্ছে 2 থেকে 4 মাস বয়সে যে একদম অস্পষ্ট যে উচ্চারণগুলো শিশুরা করতে থাকে নিজেদের ভাব প্রকাশ করার জন্য, বা 6 মাস বয়সে গিয়ে, সেখানে সেই স্তরটাকে বলছে ব্যাবলিং। সীমা বলতে কি বোঝো, তোমরা আমি খুব ডিটেলে পড়িয়েছি জিনিসগুলো। তারপরে আত্মীকরণ কি, বাক্যবিন্যাস, ব্যক্তিত্বের সংরক্ষণ বা পার্সোনালিটি ট্রেট, এটা কিন্তু 5th চ্যাপ্টারে রয়েছে। লিবিডো কি,
তারপরে দেখো গ্রুপ বিতে দেখো এই জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ অর্থাৎ বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্যগুলি কী কী। তারপরে হচ্ছে যে বয়সন্ধিকালের জ্ঞানমূলক বৈশিষ্ট্য। এই যে কগ্নিটিভ মানে মানসিক অথবা প্রজ্ঞামূলক বিকাশ। পিয়াগেটের বর্ণিত জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যগুলি। প্রাক জ্ঞান আর প্রাক সক্রিয়তা কিন্তু আলাদা। প্রি অপারেশন স্টেজ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে 5 নম্বরের প্রশ্নে। তারপরে দেখো এখানে ব্যক্তিত্ব বৈষম্যের ক্ষেত্রে সমাজের দৃষ্টিমূলক পরিবেশের ভূমিকা আলোচনা করো। আর প্রক্ষেপণের পরীক্ষার সুবিধা এবং অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রক্ষেপণের সুবিধা এবং অসুবিধা আমি তোমাদেরকে দেখালাম, তোমরা ভিডিওতে দেখতে পেয়ে যাবে। এটা আই থিঙ্ক 5th চ্যাপ্টারে রয়েছে। সরি, একটু ভুল হলো, সেটা হচ্ছে প্রক্ষেপণ পরীক্ষার সুবিধা অসুবিধা তোমরা 3rd চ্যাপ্টারে পেয়ে যাবে। এটা স্ক্যানারে 3rd চ্যাপ্টারে আমি পেয়েছি, তো এটা তোমরা ওখানে দেখবে। তারপরে দেখো গ্রুপ সিতে এরিকসনের মনোসামাজিক তত্ত্বের স্তরগুলি আলোচনা করতে বলেছে। তারপরে হচ্ছে পঞ্চউপাদান তত্ত্ব এবং শিক্ষকদের অনুশীলনের প্রয়োজন হয় কেন সেটা। আর 2017 দেখো একদম বিকাশের যেকোনো 4টি বৈশিষ্ট্য, ভাষার উপাদান কী কী, ভাষার 4টি উপাদান লিখতে হবে। তারপরে নৈতিক বিকাশের প্রাক প্রথাগত এবং উত্তর প্রথাগত অর্থাৎ প্রি কনভেনশনাল এবং পোস্ট কনভেনশনাল স্তরের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে। আমি জিনিসগুলো বলেছি কি তোমরা তাও ডিটেইলে পড়বে। মানসিক প্রতিকল্প বা মেন্টাল সাবস্টিটিউশন কী, আর ব্যাবলিং কী, তারপরে হচ্ছে যে প্রত্যক্ষণ প্রক্রিয়ার পার্থক্যের ভিত্তিতে মানুষকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী 4 ভাগে ভাগ করা যায়। এটা তোমরা এখন আমি দেখিয়েছি, তোমরা আরেকটু ডিটেইলে পড়বে। ব্যক্তি সত্তা সংরক্ষণের যেগুলো 2টি বৈশিষ্ট্য, তারপর আত্মবিবরণী কৌশলের সুবিধা অসুবিধা কী কী। তারপরে গ্রুপ সিতে দেখো আইজ্যাক বর্ণিত। এছাড়া দেখো এখানে হচ্ছে যে আরও কিছু দেওয়া আছে, প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা পিডিএফে পাবে। এবারে আইজাক বর্ণিত ব্যক্তিত্ব সংরক্ষণ তত্ত্ব, শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা। তারপর দেখো চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপে 2018 দেখো মনোসংযোগের যেকোনো 4টি বৈশিষ্ট্য, সেলফ এফিসিয়েন্সি কি মনোভাবে 2টি প্রস্তাব বা বৈশিষ্ট্য লেখো। তারপর বলছে যে সৃজনশীলতার উপাদানগুলি লেখো। সৃজনশীলতার উপাদান কিন্তু ক্রিয়েটিভিটি, এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এটা সৃজনশীলতা তোমার পেপার 2তে তোমরা, সরি এটা সেকেন্ড হাফে আই থিঙ্ক কোশ্চেনটা মার্জ হয়ে গেছে, তো যাই হোক আমি এটা ঠিক করে দেবো। আচ্ছা, তারপরে দেখো এখানে হচ্ছে যে 2020 ডিরেক্ট দেখো প্রাজ্ঞান স্তর বলতে কি বোঝো, 2 থেকে 6 বছর স্কিমা কি, মানসিক প্রতিকল্প, বাক্যবিন্যাস, ব্যক্তিগত সংলগ্ন, লিবিডো কি, ভাষার উপাদানগুলি কি কি, বয়সন্ধিকালে জ্ঞানমূলক বৈশিষ্ট্য, ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের উপর দারিদ্র্যের প্রভাব কি, পিয়াগেটের বর্ণিত জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। এগুলো এই যে 3rd চ্যাপ্টার প্রক্ষেপণ বিকাশ সুবিধা অসুবিধাগুলি লেখো। আইজাক বর্ণিত ব্যক্তিত্ব সংরক্ষণ, ব্যক্তিত্ব বলতে কি বোঝো, ক্যাটালিক তত্ত্ব, সারফেস রেট এবং সোর্স রেট কিভাবে সম্পর্কযুক্ত তা উদাহরণ সহকারে আলোচনা করুন। এখানে যখন এরকমগুলো দেওয়া থাকবে কিন্তু তোমাদেরকে ভালো করে লিখতে হবে, কারণ একেবারে বানিয়ে কিন্তু এই জিনিসগুলো লেখা যাবে না, মিনিমাম একটু নলেজ থাকা দরকার। 2019 দেখো 2 নম্বরের প্রশ্নে এই যে বুদ্ধি বিকাশের যেকোনো 4টি পার্থক্য, প্রাথমিক বালকের প্রাথমিক বিকাশের যেকোনো 4টি বৈশিষ্ট্য, ঝড় ঝঞ্ঝা স্তর বলতে বয়সন্ধিকালকে বলা হয়। আর পিয়াজের প্রভাবিত জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি কি কি, আত্মধারণা বলতে কি বোঝো, ব্যক্তি সত্তা সংরক্ষণ কি। আর এই দেখো এখানে হচ্ছে বঞ্চনা বিপর্যস্ত পরিবারের দ্বারা শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশ কীভাবে প্রভাবিত হয়, কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় শিক্ষকের ভূমিকা। এখানে কিন্তু আমি যে পেজগুলো দিয়েছি সেগুলোতে মিলবে না, কারণ তোমাদের যদি আপডেটেড ভার্সনের স্ক্যানার পাস করা হয়, বাট কোর্সগুলো দেখে রাখো। শিশু ভাষার বিকাশে প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলি বা ভাষার যে 4টি উপাদান আছে সেগুলো লিখতে হবে। ব্যক্তি সত্তা মনস্তাত্ত্বিক সংজ্ঞা, ব্যক্তিত্বের পঞ্চউপাদান তত্ত্ব, শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা। ঠিক আছে, তারপর দেখো 2021 ব্যাবলিং কি, মানসিক প্রতিকল্প বলতে কি বোঝো, ঝড় ঝঞ্ঝা স্তর বলতে কি বোঝো, ব্যক্তি সত্তা সংরক্ষণের যেকোনো 2টি বৈশিষ্ট্য, বৃদ্ধি বিকাশের যেকোনো 2টি পার্থক্য, আত্মীকরণ কাকে বলে, বিকাশের যেকোনো 4টি নীতি উল্লেখ করো। আর আরেকটা দেখো এখানে আছে যে এই বৃদ্ধি সাধারণ বৈশিষ্ট্যগুলি কি, পরিবারের নৈতিক বিকাশের স্তরগুলি কি, ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে সমাজ সৃষ্টিমূলক পরিবেশের ভূমিকা, তারপর ব্যক্তির বৃদ্ধি বিকাশে পরিবারের ভূমিকা, কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় শিক্ষকের ভূমিকা যেটা আমি বললাম, শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা এবং এরিকসন বর্ণিত মনোসামাজিক বিকাশের স্তরগুলি। একদম চলে এসেছে দেখো শেষ পর্যায়ে 2022 স্কিমা বলতে কি বোঝো, ইট এবং সুপারি, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু তোমাদের ফ্রয়েডের যে তত্ত্বগুলো আছে সেখান থেকে তোমরা পাবে। বিকাশের যেকোনো 4টি নীতি, ব্যক্তি বৈষম্যের 2টি কারণ, ব্যাবলিং কি, আত্মীকরণ কি, ঝড় ঝঞ্ঝা স্তর বলতে কি বোঝো, তারপর ভাষা বিকাশের উপাদানগুলি কি, বৃদ্ধি বিকাশের মধ্যে যেকোনো 4টি পার্থক্য খুব ইম্পর্টেন্ট। কোলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি ব্যাখ্যা করো, যে 6টা যে নীতি আছে সেগুলো শর্টে বলতে হবে। তিনটে নীতি এবং তার যে প্রত্যেকটা নীতির 3টে যে পর্যায়ে, তার উপপর্যায়ে ডিটেইলস আলোচনা করতে হবে। ব্যক্তিত্বের পঞ্চউপাদান তত্ত্ব 5 নম্বরে 2022 চলে এসেছে। কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় এবং শিক্ষকের ভূমিকা চলে এসেছে। প্রজেক্টিভ কৌশল বা প্রজেক্টিভ টেকনিক কি। আর এই দেখো রসার্চ এই যে আইজ্যাক প্লট টেস্ট নিয়ে আলোচনা করা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে বলা হয়েছে জিনিসটা। তারপরে কিন্তু দেখো এখানে নামটা এমন করে দেওয়া হয়েছে কিন্তু সচরাচর বুঝতে পারবে না যে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা স্কিপ করে যাবে, বেসিক্যালি অপশন অনেক পেয়ে যাবে, অসুবিধা নেই। তারপর দেখো পিয়াগেটের তত্ত্বের সাপেক্ষে বৌদ্ধিক বিকাশের পর্যায়গুলি আলোচনা করে পুরোটা বলতে হবে, যেহেতু 7 নম্বর দেওয়া আছে। এবং পিয়াজের তত্ত্ব সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য, অর্থাৎ সমালোচনামূলক বলতে পিয়াজে কিন্তু শুধুমাত্র জ্ঞানমূলক নিয়ে আলোচনা করেছেন, সামাজিক নিয়ে কিন্তু কোনো কিছু আলোচনা করেনি, মানে নৈতিক বিকাশ নিয়ে কিন্তু তিনি কোনো কিছু আলোচনা করেননি। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে 3টে পয়েন্ট বলতে হবে। এছাড়া শিশুর পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো এই প্রশ্নটা তোমাদের কিন্তু 2021 কি এসেছিল, হ্যাঁ 21 কিন্তু এসেছিল। তারপরেও শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকার পরেও কিন্তু 22 সালে কিন্তু চলে এসেছে 10 মার্কের কোশ্চেন, কিন্তু তার মানে রিপিট হতে পারে। তবে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই বলবো, কারণ মানে অল্টারনেটিভ প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো 5টা প্রশ্ন লিখতে হয়, প্রচুর অপশন। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে সেকেন্ড হাফের কোর্স 1 এর সেকেন্ড হাফের একটি ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।